আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখা শিশু আব্দুল আহাদ, ছাদে হেলিকপ্টার দেখতে যাওয়া রিয়া গোপ, বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাওয়া রাকিব আর বিজয় মিছিলে অংশ নেয়া জাবিরের কথা মনে আছে তো? স্বৈরাচারী হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর গুলিতে শহীদ হয় এই নিষ্পাপ শিশুরা। শুধু তাই নয়, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে জুলাই অভ্যুত্থানে শহীদদের 13% শিশু। প্রাণভোমরাদের হারিয়ে কেমন কাটছে শহীদ পরিবারগুলোর দিন। সাব্বির হোসেন মার্শালের ক্যামেরায় সেই সব দুঃসহ স্মৃতির কিছুটা তুলে ধরেছেন সালাউদ্দিন কাদের। আমি গুলির শব্দ শোনা যায়, তাড়াতাড়ি আসো আসো ওরে বললাম। বলার পরে কয়েক সেকেন্ড পরেই আমার জাবির আহ করে একটা চিৎকার। সময়ের হিসেবে ৩৬ জুলাই আন্দোলনের ২ বছর চলছে, কিন্তু সময় যেন থমকে আছে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর উত্তরে প্রাণ হারানো ছোট্ট জাবিরের বাবা মায়ের জীবনে। প্রতিটি সকাল তাদের মনে করিয়ে দেয় সেই শূন্যতার কথা, যে শূন্যতা অপূরণীয়। ব্যাপারটা এরকম না যে ওকে আমি 1 সেকেন্ডের জন্য ভুলে থেকেছি। তো 2টা বছর মনে হয়েছে যে অনেক দিন। আমার কাছে মনে হয়েছে যে আমি জাবিরকে হারিয়ে ফেলেছি, কিন্তু জাবির আমার আশেপাশেই থাকে। ঘুম থেকে উঠেই বাবা মাকে জড়িয়ে ধরা ছোট্ট দুহাতের স্পর্শ, নিষ্পাপ হাসি আর মা বলে ডাকার শব্দ আজও কানে বাজে রোকেয়া বেগমের। তাই স্মৃতির প্রতিটি পাতায়, ঘরের প্রতিটি কোণায় আজও জাবিরকে খুঁজে ফেরেন তিনি। আসলে ওকে আমি এই 2টা বছরে কখনোই ভুলতে পারিনি। ও ঘুম থেকে উঠে এসে আগে ওর বাবাকে জড়ায় ধরতো, তারপরে আমার কাছে যেত, আমাকে জড়ায় ধরতো। আমি প্রতিদিন সকালে এটা মিস করি। জুলাইয়ের সেই উত্তাল সময়ে মোহাম্মদপুরে প্রাণ হারায় মাত্র 10 বছরের রাকিব। মৃত্যুর আগে বাবার কাছে তার আবদার ছিল একটি ফুটবল। ছোট্ট সে স্বপ্নটুকু আর পূরণ হয়নি। হাতে নতুন ফুটবল ওঠার আগেই ঘাতকের বুলেটে এই স্থানে নিভে যায় রাকিবের জীবন প্রদীপ। ওই আগের দিন আবার গরু গোস খাইছি, গরু গোস্ত জবা করে গরু কিনছিলাম। পরের দিন শুক্রবার গরু মুরগি আনলে না, গরু গোস্ত পাকাইলে না। আমি কই তার শনিবার ভাগামো, এটা কথাটা মনে হলে কষ্ট হয়। আব্দুল আহাদের এই স্মৃতিগুলো আমি বইলে কাউকে বুঝাইতে পারবো না। 4 বছরের ছোট আব্দুল আহাদের বাবাকেও এখনো ঘুমোতে দেয় না শেষ দিনের কথাগুলো। যে বাসায় ছিল নিরাপদ আশ্রয়স্থল, সেখানে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমতার শিকার হয় জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ। ওই দিন সকালেও আমার বুকে এই সময় বলতেছিল যে বাবা তুমি আমার কাছে যাও না, তোমার বুকে ওইটা থাকা আমার খুব ভালো লাগে, তুমি ওর কাছে যাবা না। কিন্তু আব্দুল আহাদ যখন গুলি লেগে যখন আমরা অটোতে করে যাইতেছিলাম রিক্সায় করে, ওই সময় আব্দুল আহাদকে শুধু আমি এখন নিস্তে যখন ও লাগার পরে একটা টু শব্দ করতে পারে নাই, এভাবে একটা ঢেকুর মারা একটা নিঃশ্বাস নিলে যে আমার জানান দিল যে না ও আছে, এমনভাবে আমাকে বোঝালো। আমার এক্সিস্টে আমার সারা জীবন মনে থাকবে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে জানা যায়, নিহতদের মধ্যে 13% ছিল শিশু, যাদের অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেনি। এমনকি যারা অংশগ্রহণ করেছিল তারাও শেখ হাসিনার জন্য হুমকি ছিল না। তারপরেও এমন নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নেয় ঘাতকের বুলেট। ফুল হয়ে সুবাস ছড়ানোর আগে ঘাতকের বুলেটে যে গলিগুলো ঝরে গেছে, তাদের পরিবারের একটি প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে ন্যায় বিচারের জন্য? আব্দুল আহাদ ছিল কিন্তু নিষ্পাপ, ওর কিন্তু দোষ ছিল না কোনো। ও ছিল আমার নিজ বাসায় ছিল, কিন্তু বাইরেও ছিল না। তো আমি আব্দুল আহাদ নিষ্পাপ হিসেবে, নিষ্পাপ মানুষ একটা ফেরেশতার সমতুল্য। নিষ্পাপ বাচ্চাগুলো তারা তো ফেরেশতা, তাকে তো কোনো গুনাহ নেই। তো আমি চাইছিলাম যে আব্দুল আহাদের প্রকৃত যারা হত্যাকারী তাদের বিচারটা হোক। নিজের সন্তানদের এমন আত্মত্যাগের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে অন্য মায়ের শিশুরা যেন নিরাপদে থাকে, সেই প্রত্যাশা শহীদ পরিবারের। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। তবে কি ভেঙে যাচ্ছে 11 দলীয় ঐক্যজোট? রাজনৈতিক দল না হয়েও হেফাজতে ইসলাম কি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামীর? হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার 7টি রাজনৈতিক দলকে
এক ছাতায় আনার প্রক্রিয়ায় এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। তবে জামায়াত ইসলামের দাবি, জোট আগের মতোই আছে, ফাটল ধরার শঙ্কা নেই, জানাচ্ছেন জুবায়ের প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল 11 দলীয় জোট। দেশব্যাপী নির্বাচনী জনসভা ও কর্মসূচি পালন করে জোটটি। ঐক্যের সমাজ, সংহতের সমাজ, ভালোবাসার সমাজ। নির্বাচনের পরেও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে অনড় অবস্থানে কর্মসূচি পালন করছে দলগুলো। তবে নতুন করে আলোচনায় এসেছে হেফাজতে ইসলামের নেতৃত্বে 7 দলীয় ঐক্য গঠনের উদ্যোগটি। 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রায় 4 ঘন্টার বৈঠকে অংশ নেন 7 দলের অন্তত 20 জন নেতা। ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানান তারা। দেশের শীর্ষ আলেম মুরব্বীদের নির্দেশনা মেনে সবাই এক জায়গায় একত্রিত হয়েছেন। রূপরেখা কী হবে, নীতিমালা কী হবে, কি কি বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন, সব সামনে ঠিক করা হবে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কৌমি ধারার রাজনৈতিক দলগুলো বিভিন্ন জোটে যুক্ত হওয়ায় বিভক্তির চিত্র দেখা যায়। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও বেশ কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক দলে যুক্ত থাকায় নতুন এই 7 দলীয় ঐক্য রাজনৈতিক ঐক্যে পরিণত হওয়ার সম্ভাবনার কথা উঠে আসে নেতাদের কণ্ঠে। হেফাজতে ইসলাম অবশ্যই অরাজনৈতিক সংগঠন, কিন্তু যেই সংগঠনগুলোকে হেফাজতে ইসলামের আমির আমন্ত্রণ জানিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন সবই তো রাজনৈতিক সংগঠন। আর রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্য তো একটা রাজনৈতিক বিষয়ই থাকে, সেখানে রাজনৈতিক লক্ষ্য অবশ্যই থাকে। হেফাজতের মূল অভিযোগ কিন্তু একটাই, জামাত। তাদের অভিযোগ কিন্তু বিএনপি অভিযোগ না, জামাত তার অভিযোগ। তো আমরা তো জামাতের সাথে না, আমরা জামাতের সঙ্গে রাজনীতি ঐক্য করেছি রাজনৈতিক প্রয়োজনে। আমরা চাই আপাতত দলগুলো ঐক্যবদ্ধ থাকুক, এটা আমরা চাই, কিন্তু এই ঐক্যবদ্ধতার পরিসর কদ্দূর হবে এটা তো আলোচনা সাপেক্ষে বোঝা যাবে। এদিকে নতুন এই উদ্যোগকে ঘিরে 11 দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও জামাত বলছে জোটের শরিক দলের সাথে তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে। হেফাজতের কোনো উদ্যোগে 11 দলীয় জোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলেও দাবি দলটির। হেফাজতে ইসলামের সাথে বাংলাদেশের অনেকগুলো ধর্মীয় দল, ইসলামী দল তাদের সাথে আছেন, এর মধ্যে একটা অংশ আবার আমাদের সাথেও আছেন। হেফাজতের প্ল্যাটফর্মে যখন তারা বসেন বা কথা বলেন, তখন তারা দিনী বিষয় নিয়ে আলোচনা করেন, ধর্মীয় বিষয় নিয়ে তারা কথা বলেন। আবার যখন রাজনৈতিক দল হিসাবে আমাদের সাথে বসেন, তখন তারা কথা বলেন গিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের সাথে হবে না, 11 দলের সাথে এটা কোনো সমস্যা হবে না। হেফাজতে চাওয়া কৌমি ঘরানার রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বে একজোটে থাকুক, তবে অরাজনৈতিক সংগঠনের তকমা গায়ে জড়িয়ে রাজনৈতিক জোট গঠনে কতটা টেকসই হবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। প্রবল বর্ষণ ও উজানের ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হবিগঞ্জের 3টি ইউনিয়নের অন্তত 35টি গ্রাম। এই ঘটনায় ইতোমধ্যে বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের পুকুর। অনেকেই বানের জলে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন। আর এসবের জন্য নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে একটি চক্র খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বাঁধ দুর্বল হয়ে ভেঙে পড়ে। শুধু তাই নয়, ঝুঁকির মুখে পড়েছে চুনারঘাট উপজেলার রাজারবাজার বনগাঁও আশ্রয় প্রকল্পের 160টি ঘর। কুরবানি কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। প্রতিবাদ করাতে ওরা হুমকি টমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা কর। আইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নির্ধারিত দূরত্বের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। সরকারের যে জায়গা নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে এবং আমরা বালু তুলতেছি। আর তাদেরকে বলছি আমরা যদি আমরা বালু তোলাতে
এই ঘরের বা কারো কোনো ক্ষতি হয় ক্ষতিপূরণ আমরা তাদেরকে দিব। ভালো ব্যবস্থাপনা আইন রয়েছে, যারা লিজ দিচ্ছেন সেখানে নিয়ম নীতি রয়েছে, কিন্তু সমস্ত নিয়ম নীতি তোয়াক্কা করা হয়। বালু যেভাবে ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে সেটা তো অবৈজ্ঞানিক পন্থায় তোলা হচ্ছে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সামিউল আলম বাদী হয়ে মোহাম্মদ ইকবাল হোসেন ও মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আর অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সরকার এখান থেকে ইজারা দিয়ে 2 পয়সা কামানোরও সরকারের কোনো আগ্রহ নেই। অবৈধভাবে যারা এই সুবিধাটা নিচ্ছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ডিসি সাহেব, ইউএনএস সাহেবদেরকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।